দর্শক আমন্ত্রণ যমুনা ডেস্কে শুনিয়ে দেব শিরোনামগুলো। ইরানি শহর বন্দর দ্বীপে অব্যাহত মার্কিন হামলা, হতাহত ৩ শতাধিক। তেহরানের টার্গেট মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি স্থাপনা। রাশিয়ার পর চীনের বিরুদ্ধে ২০২০ সালের নির্বাচনে হস্তক্ষেপের বিস্ফোরক দাবি ট্রাম্পের। ২২ কোটি মার্কিনের ব্যক্তিগত তথ্য চুরির অভিযোগ। বিদেশি শিক্ষার্থীদের জন্য কঠোর হলো মার্কিন ভিসা নীতি। মেয়াদ বাড়াতে লাগবে ফেডারেল সরকারের অনুমতি। সীমিত হচ্ছে প্রোগ্রাম ও প্রতিষ্ঠান বদলের সুযোগ। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। আন্তর্জাতিক সব শীর্ষ খবর নিয়ে আপনাদের সাথে থাকছি আমি শাওন দত্ত। একে তো যুদ্ধবিরতি লঙ্ঘন, তার উপর টানা ষষ্ঠ রাতের মতো ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র। দেশটির সামরিক সক্ষমতা দুর্বল করার দাবি সেন্টকমের। তেহরানের দাবি, গেল কয়েকদিনের আগ্রাসনে প্রাণ হারিয়েছেন ৪০ বেসামরিক, আহত ৩ শতাধিক। প্রথমবার সিরিয়া সহ প্রতিবেশী দেশগুলোর মার্কিন ঘাঁটি ও স্থাপনাগুলোয় অব্যাহত ইরানি অভিযান। যুদ্ধবিরতির পর শুরু হওয়া হামলা পাল্টা হামলায় ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে যুক্তরাষ্ট্র ইরান সংঘাত। টানা ষষ্ঠ দিনের মতো উপকূলীয় নজরদারি কেন্দ্র, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধ সরঞ্জাম পরিবহন অবকাঠামো এবং নৌ সক্ষমতা সহ কয়েক ডজন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। সেন্টকমের দাবি, ইরানের সামরিক শক্তি চুরমার করা আর বাণিজ্যিক জাহাজে আক্রমণের জবাব দিতেই এই অভিযান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলছে, হরমুজগান প্রদেশের অন্তত ৫টি সেতু, ৪ বাহার সমুদ্র নিয়ন্ত্রণ টাওয়ার, বন্দর আব্বাস, বুশের, আহভাজ ও কেশম দ্বীপে চালানো আগ্রাসনে বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ। তবে অভিযানের মাঝেও আলোচনা চলছে, দাবি হোয়াইট হাউসের। ইরান যুক্তরাষ্ট্রের মাঝে আলোচনা অব্যাহত। আমাদের সাথে একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী দেশটি, কারণ মার্কিন সামরিক বাহিনীর আঘাতে তারা ভয়াবহ ক্ষতিগ্রস্ত। ব্যাপক পাল্টা হামলা চালিয়েছে তেহরানও। কাতার, কুয়েত, বাহরাইন, জর্ডান এবং প্রথমবারের মতো সিরিয়ার মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি। কাতার ও জর্ডান জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। তবুও ধ্বংসাবশেষ পড়ে আহত হয়েছে এক শিশু। ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন স্থাপনা। সামরিক উত্তেজনার মধ্যে আলোচনার টেবিল ঘিরেও চলছে বিতর্ক। ইরানের সঙ্গে আলোচনায় মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার আর্থিকভাবে লাভবান হচ্ছেন এমন অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার অভিযোগ, ইসরায়েলি সরকারের কিছু সদস্য যুদ্ধবন্ধে মার্কিন প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করেছেন। এদিকে হরমুজ প্রণালীর পরিস্থিতি আর কখনোই যুদ্ধপূর্ব অবস্থায় ফিরবে না, এমন হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। ফিলিস্তিনিদের জন্য কুম্ভীরাস্ত্র ঝরালেন ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজগ। সৌদি রাষ্ট্রীয় গণমাধ্যম আল আরাবিয়াকে দেয়া সাক্ষাৎকারে প্রকাশ পেল তার এই কপট সমবেদনা। ৩০ মিনিটের কথোপকথনে উঠে আসে সৌদি আরবের সাথে মিত্রতা স্থাপনের প্রত্যাশাও। জানান, প্রতিবেশীদের সাথে সম্পর্ক স্বাভাবিক হলে লেবানন, সিরিয়া ভ্রমণ করতে চান। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আল আরাবিয়াকে সাক্ষাৎকার দেন ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজগ। ৩০ মিনিটের অনুষ্ঠানে ফিলিস্তিন, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রসঙ্গে কথা বলেন তিনি। মাছের মায়ের পুত্রশোকের মতোই ফিলিস্তিনিদের জন্য দেখালেন আবেগ। যেখানে গাজা এখনও ইসরায়েলি হামলায় রক্তাক্ত, সেখানে প্রেসিডেন্ট জানালেন উপত্যকাবাসীর জন্য তার হয় হৃদয়ে রক্তক্ষরণ। অবশ্যই গাজাবাসী ভালো জীবন পাওয়ার দাবিদার। আমরাও চাই তারা ভালোভাবে জীবনযাপন করুক। বিশ্বাস করুন, ফিলিস্তিনিদের জন্য আমার হৃদয় ব্যথিত হয়, কারণ নিরপরাধ মানুষকে হত্যা আমার বা ইসরায়েলের উদ্দেশ্য নয়। সৌদি আরবের সাথে শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপনের স্বপ্ন দেখেন ইসরায়েলি প্রেসিডেন্ট। মনে করেন, সৌদি ইসরায়েল দুটোই ইতিহাসের এক পাতা।
আমার স্বপ্ন গাড়ি নিয়ে বৈরুতে ড্রাইভিংয়ে বের হব। দামেস্কে যাওয়ার আশাও রয়েছে। সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে শান্তি স্থাপন দেখতে চাই। এটা ইতিহাসের অংশ। ইব্রাহিমের অনুসারী সবাই একযোগে বসবাস করবে, এটাই নিয়তি। সাক্ষাৎকারে সকল আরব দেশের সাথে সংলাপে বসার আশাও ব্যক্ত করেন আইজাক হার্জগ। জানান সব ছাপিয়ে একদিন হয়তো বাস্তবে পরিণত হবে তার স্বপ্ন। আমি সবসময় চেয়েছি ইসরায়েল তার প্রতিবেশীদের সাথে আলোচনা টেবিলে বসুক, যাতে শান্তির পথ খুঁজে পাওয়া যায়। সেই ধারাবাহিকতায় মক্কার সাথে আলোচনায় বসবো আমরা। ফিলিস্তিন ও আরব দেশগুলোর প্রতি প্রেসিডেন্ট নরম সুর দেখালেও এখনও আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। শুধু গাজাতেই হত্যাকাণ্ডের শিকার ৭৩,০০০-এর বেশি ফিলিস্তিনি, আর লেবাননে সেই সংখ্যা কয়েক হাজার। সিরিয়াতেও সময়ে সময়ে চলে ইসরায়েলি বোমাবর্ষণ, আর ২ দফায় যুদ্ধ হয়েছে ইরানের সাথে। অনিক রহমান, যমুনা নিউজ। ইরাক সীমান্ত হয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর উদ্দেশ্যে যাওয়া অস্ত্র মিসাইলের একটি বিশাল চালান জব্দ করেছে সিরিয়া প্রশাসন। তথ্যটি নিশ্চিত করেছে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, ইরাক সীমান্তের কাছাকাছি সন্দেহজনকভাবে পার করা বিশাল একটি ট্রাক চোখে পড়ে নিরাপত্তা বাহিনীর। তল্লাশি চালিয়ে ভেতর থেকে গাইডেড মিসাইল, ড্রোন সহ অত্যাধুনিক সব অস্ত্রের বিশাল চালান উদ্ধার করে বিশেষ নিরাপত্তা ইউনিট। সুনির্দিষ্ট তথ্য ও আলামতের ভিত্তিতে চালানটি লেবাননের হিজবুল্লাহ সদস্যদের জন্য পাঠানো হচ্ছিল। এই তথ্য নিশ্চিত করে সিরিয়ার গোয়েন্দা সংস্থা। অভিযানের সাথে জড়িতদের চিহ্নিত করে বিশাল এই নেটওয়ার্ক ধ্বংস করতে তৎপরতা চালানোর কথা জানিয়েছে দামেস্ক। রাশিয়ার পর এবার চীনের বিরুদ্ধে ২০২০ সালের মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রাইম টাইমের ভাষণে কমপক্ষে ২২ কোটি ভোটারের ব্যক্তিগত নথি চুরি, সাংবাদিকদের ঘুষ দেয়া, এমনকি ডেটা এক্সপ্লয়টেশন ইউনিট গঠনের অভিযোগ তোলেন চীনের বিরুদ্ধে। তবে এই অভিযোগের কোনো প্রমাণ পায়নি গোয়েন্দা সংস্থাগুলো। এদিকে তার অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে দাবি চীনের। মিড টার্ম নির্বাচনের আগে মার্কিন প্রেসিডেন্টের প্রাইম টাইম স্পিচ, ২৫ মিনিটেরও বেশি সময় ধরে দেওয়া ভাষণে আবারও তুললেন ২০২০ সালের নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের অভিযোগ। তবে এবার রাশিয়া নয়, অভিযোগের তীর চীনের দিকে। ২০২০ সালের নির্বাচনে তার পরাজয়ের পেছনে সরাসরি বেইজিং জড়িত, ইঙ্গিত প্রেসিডেন্টের। নির্বাচন সংশ্লিষ্ট সংবেদনশীল বেশ কিছু নথি প্রকাশ করে চীনের বিরুদ্ধে তুলেছেন ভোটারদের তথ্য চুরির অভিযোগ। প্রেসিডেন্টের বিস্ফোরক দাবি, ২০২২ সালের নির্বাচনের আগে ২২ কোটি মার্কিনীর ব্যক্তিগত তথ্য চুরি করেছে চীন। ষড়যন্ত্র বাস্তবায়নে নিজেদের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্য থেকে একটি ডেটা এক্সপ্লয়টেশন ইউনিটও নিয়োগ দেয় চীন। The 2020 election cycle, the People's Republic of China carried ২০২০ সালে নির্বাচনে ইতিহাসের সবচেয়ে বড় তথ্য চুরি করেছে চীন। বেআইনিভাবে ২২ কোটি ভোটারের ফাইল হাতিয়ে নিয়েছে, যেখানে নাম, ঠিকানা, ফোন নম্বর, পছন্দের রাজনৈতিক দল এবং অন্যান্য সংবেদনশীল তথ্য ছিল, যা গোপন রাখতে কাজ করেছে ডিপ স্টেটের সদস্য মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর পরিচিত কিছু কর্মকর্তা। কেবল ডেটা চুরি নয়, চীনের বিরুদ্ধে সাংবাদিকদেরও হাত করার অভিযোগ তুলেন তিনি। দাবি, রিপাবলিকানদের বিরুদ্ধে প্রতিবেদন তৈরির জন্য বিপুল অর্থ ছড়িয়েছে বেইজিং। The strategy included efforts to use Chinese contacts. সাংবাদিকদেরও হাত করেছিল বেইজিং। আমার বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রতিবেদন লেখার জন্য তাদের প্রচুর অর্থ দেওয়া হয়েছিল। ন্যাশনাল ইন্টেলিজেন্স, বিচার বিভাগ, FBI এবং CIA কে সংবেদনশীল এসব তথ্য এতদিন লুকিয়ে রাখার জন্য তদন্তের নির্দেশ দিয়েছি। এদিকে যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে চীন। ট্রাম্পকে অন্য দেশকে অপবাদ দেওয়া বন্ধ করার আহ্বান জানিয়েছে দেশটি। কেবলমাত্র চীনকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এসব অভিযোগ যুক্তরাষ্ট্রের। চীন কখনোই অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। উল্টো দীর্ঘ সময় ধরে বিশ্বের বিভিন্ন দেশের সরকার, ব্যবসা প্রতিষ্ঠান এবং জনসাধারণের উপর বাছ বিচারবিহীন নজরদারি, অভ্যন্তরীণ বিষয়ে কে হস্তক্ষেপ করেছে তা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অত্যন্ত স্পষ্ট। ট্রাম্পের এসব অভিযোগের যথাযথ কোনো প্রমাণও দিতে পারেনি গোয়েন্দা সংস্থাগুলো। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ডোনাল্ড ট্রাম্পের ভাষণ সম্প্রচার না করায় ABC ও NBC লাইসেন্স বাতিলের দাবি তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব গণমাধ্যমের বিরুদ্ধে উগ্র বামপন্থীদের রক্ষায় ষড়যন্ত্রের অভিযোগও তুলেছেন তিনি। In a rare move, NBC
and ABC fake news. এনবিসি এবং এবিসি ফেক নিউজ দুই প্রতিষ্ঠানই জানিয়েছে তারা আমার এই ভাষণটি সম্প্রচার করবে না। তারা জানতো ভাষণটি কি নিয়ে, বক্তব্যের বিষয়বস্তু তাদের পছন্দ হয়নি, তারা প্রচার করতে চায়নি আমাদের ব্যবস্থা কতটা দুর্নীতিগ্রস্ত। অন্যান্য বহু মিডিয়াও এই ষড়যন্ত্রের অংশ। তারা উগ্র বামপন্থীদের রক্ষা করতে চায়। এসব জালিয়াতির কারণে তাদের লাইসেন্স বাতিল করা উচিত। They can't have it. মাতৃত্বকালীন ছুটি শেষে হোয়াইট হাউসের ব্রিফিং রুমে ফিরেছেন ট্রাম্প প্রশাসনের আলোচিত প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। বৃহস্পতিবার প্রথমবারের মতো সংবাদ ব্রিফিং করেন তিনি। গত ডিসেম্বরে প্রকাশ্যে গর্ভাবস্থার কথা জানিয়ে প্রথম হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি হিসেবে ইতিহাস গড়েন লেভিট। এপ্রিলের শেষে মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার কথা থাকলেও হোয়াইট হাউসের ডিনারে গোলাগুলির ঘটনায় কয়েকদিন আগেই নেন ছুটি। কিছুদিন পরেই কন্যা সন্তান ভিভিয়ানার জন্ম দেন লেভিট। আনুষ্ঠানিকভাবে এখনও পুরোপুরি দায়িত্বে ফেরেননি তিনি, তবে সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন কর্মসূচি এবং হোয়াইট হাউসে তাকে নিয়মিত দেখা যাচ্ছে। বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি আরও কঠোর করল যুক্তরাষ্ট্র। নতুন নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় সরকারের বিশেষ অনুমতি ছাড়া F1 এবং J1 ভিসাধারীরা 4 বছরের বেশি দেশটিতে থাকতে পারবেন না। একাডেমিক প্রোগ্রাম ও বিশ্ববিদ্যালয় পরিবর্তনের সুযোগও সীমিত করা হয়েছে। এছাড়া কমানো হয়েছে বিদেশি সংবাদকর্মীদের যুক্তরাষ্ট্রে অবস্থানের সময়সীমাও। উচ্চশিক্ষার জন্য অনেকেরই পছন্দের শীর্ষে যুক্তরাষ্ট্র। খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের জন্য প্রতি বছর মার্কিন মুলুকে পাড়ি জমান হাজার হাজার বিদেশি শিক্ষার্থী। মূলত F1 ভিসায় যুক্তরাষ্ট্রে যান শিক্ষার্থীরা। এছাড়া শিক্ষা ও সংস্কৃতি বিনিময়ের জন্য গবেষক, অধ্যাপক, শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থীদের দেয়া হয় J1 ভিসা। দুটি ভিসার নীতিতেই ব্যাপক পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। এতদিন এসব ভিসাধারীরা ডিউরেশন অব স্ট্যাটাস শর্তে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেতেন, ফলে ডিগ্রি সম্পন্ন না হওয়া পর্যন্ত পেতেন দেশটিতে অবস্থানের সুযোগ। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর হাতেই ছিল ভিসার মেয়াদ বাড়ানোর ক্ষমতা। তবে নতুন নিয়মে বেঁধে দেওয়া হয়েছে 4 বছরের সময়সীমা। এর বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করতে লাগবে কেন্দ্রীয় সরকারের অনুমতি। এছাড়া স্নাতক শেষ করার পর দেশ ত্যাগ অথবা ভিসার শ্রেণী পরিবর্তনের জন্য 30 দিন সময় পাবেন শিক্ষার্থীরা। আগে যা ছিল 60 দিন। যুক্তরাষ্ট্রে অধিকাংশ স্নাতক কোর্স 4 বছরের হলেও ডক্টরেট সহ স্নাতকোত্তরের অনেক কোর্সে আরও বেশি সময় লাগে। তাই এই সিদ্ধান্ত বিদেশি শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তায় ফেলতে পারে শঙ্কা বিভিন্ন সংগঠনের। যদিও ট্রাম্প প্রশাসনের সাফাই, অভিবাসন নীতির অপব্যবহার রোধে নেওয়া হয়েছে এ সিদ্ধান্ত। কঠোর হয়েছে বিদেশি সাংবাদিকদের ভিসা নীতিও। আগে মিডিয়া বা আই ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কয়েক বছর থাকার সুযোগ পেতেন সংবাদকর্মীরা। এখন তা কমিয়ে আনা হয়েছে 240 দিন বা 8 মাসে। আর চীনের সাংবাদিকরা দেশটিতে থাকতে পারবেন মাত্র 3 মাস। নতুন নিয়ম কংগ্রেসে পর্যালোচনা সাপেক্ষে আগামী সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। উৎক্ষেপণের ঠিক আগ মুহূর্তে বন্ধ হয়ে গেছে ইলন মাস্কের স্টারশিপ রকেটের ইঞ্জিন। পরীক্ষামূলক উড্ডয়ন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হওয়ার কারণ খতিয়ে দেখছে স্পেস এক্স। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় টেক্সাসের স্টার বেস থেকে রকেটটি উড্ডয়নের কথা ছিল। সঠিক সময়ে ইঞ্জিনগুলো চালু হলেও কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যায়। উড্ডয়নের নির্ধারিত সময়ের 1 সেকেন্ডের মাথায় বাতিল করা হয় পরীক্ষামূলক মিশনটি। 24 ঘন্টার জন্য স্থগিত করা হয় কার্যক্রম। কর্তৃপক্ষ জানিয়েছে ইঞ্জিন চালু না হওয়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে। পরে জানানো হবে রকেট উড্ডয়নের পরবর্তী তারিখ। তৃণমূল কংগ্রেস থেকে রাজ্যসভার পদ ছাড়লেন টালিউড তারকা কোয়েল মল্লিক। বৃহস্পতিবার পদত্যাগ করেন তিনি। এই নিয়ে সংসদের উচ্চকক্ষে তৃণমূলের সদস্য সংখ্যা কমে দাঁড়ালো 9 জনে। পদত্যাগের পরপরই বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ করেছেন কোয়েল। বিজেপিতে যোগ দেবেন বলেও শোনা যাচ্ছে গুঞ্জন। এর আগে 11 জুন মেইলে তিনি পদত্যাগপত্র পাঠালেও তা গৃহীত হয়নি। গেল 9 জুলাই তৃণমূলের রাজ্যসভার পদ ছাড়েন আরও 3 জন। তারা ছিলেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিকবড়াই। তারাও যোগ দেন বিজেপিতে।
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি বেড়ে 5,000-এর কাছাকাছি দাঁড়িয়েছে। আহতের সংখ্যা 17,000 ছুঁই। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে দেশটির প্রশাসন। তবে জাতিসংঘের ধারণা অনুযায়ী এখনও 50,000-এর বেশি মানুষ নিখোঁজ দেশটিতে। ভূমিকম্পের 3 সপ্তাহেরও বেশি সময় পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হচ্ছে একের পর এক মরদেহ। জীবিত কাউকে উদ্ধারের সম্ভাবনা আর নেই বলে জানিয়েছে প্রশাসন। ধ্বংসযজ্ঞ সরাতে কাজ করছেন কয়েক হাজার কর্মী। 24 জুন স্থানীয় সময় সন্ধ্যায় মাত্র 39 সেকেন্ডের ব্যবধানে দুবার ভূমিকম্পে কেঁপে ওঠে ভেনেজুয়েলা। লন্ডনের মেয়র সাদিক খান সহ 26 জনকে হাউস অব লর্ডসে আজীবন সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। তারা এখন যুক্তরাজ্যের আইন পর্যালোচনা, সংশোধন এবং ভোট দেওয়ার সুযোগ পাবেন। মনোনীতদের মধ্যে রাজনীতি, মানবাধিকার, সামরিক বাহিনী, সমাজসেবা ও ব্যবসা খাতের বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন। লেবার পার্টি 16 জন, লিবারেল ডেমোক্র্যাটস 5 জন, কনজারভেটিভ পার্টি 3 জন এবং 2 জনকে ক্রস বেঞ্চ পিয়ার হিসেবে মনোনীত করা হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার তার শেষ কাজের মধ্যে লন্ডনের মেয়র সাদিক খানকে হাউস অব লর্ডসে মনোনীত করলেন। জমকালো আয়োজনের মধ্য দিয়ে 100 বছর পূর্তি উদযাপিত হল ফ্রান্সের ঐতিহাসিক গ্র্যান্ড মস্ক অব প্যারিসের। প্রথম বিশ্বযুদ্ধে ফ্রান্সের হয়ে জীবন উৎসর্গকারী মুসলিম সেনাদের স্মরণে নির্মিত হয় ঐতিহাসিক এই মসজিদ। নানা সামাজিক ও রাজনৈতিক টানাপোড়েনের মাঝে এই শতবর্ষ উদযাপন ফরাসি সমাজে সম্প্রীতি ও ঐক্যের নতুন বার্তা দিচ্ছে। ইউরোপের অন্যতম প্রাচীন শহর প্যারিস শহরের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছে গ্র্যান্ড মস্ক। 100 বছর পূর্ণ করলো এই স্থাপত্যটি। মুসলমানদের এই ঐতিহাসিক মসজিদ সাক্ষ্য দিচ্ছে সম্প্রীতি আর সৌহার্দ্যের। তাই জমকালো প্রদর্শনী আর বর্ণিল আয়োজনে উদযাপন হচ্ছে এর শতবর্ষ পূর্তি। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে লাখ লাখ মুসলমান ফ্রান্সের হয়ে যুদ্ধ করে। এর মধ্যে ছিল আলজেরিয়া, তিউনিসিয়া, মরক্কো আর মালির সাহসী যোদ্ধারা। এসব দেশ ফ্রান্সের উপনিবেশ ছিল। রণক্ষেত্রে জার্মান ও অস্ট্রিয়ান সেনাদের বিরুদ্ধে তাদের বীরত্বের গাথা ছড়িয়ে পড়ে পুরো ইউরোপ জুড়ে। এ যুদ্ধে প্রাণ হারান 10 লাখেরও বেশি মুসলমান যোদ্ধা। তাদের আত্মত্যাগের স্মরণে এবং দেশটিতে থাকা ইসলাম ধর্মাবলম্বীদের নামাজের জন্য 1926 সালে মসজিদটি নির্মাণ করে ফ্রান্সের সরকার। নাম দেওয়া হয় গ্র্যান্ড মস্ক। 1926 সালে ফরাসি প্রজাতন্ত্রের সদর দরজা দিয়েই ইসলামের প্রবেশ ঘটেছিল। আজ আমি সবাইকে এটি দেখাতে চাই যে এই ইতিহাসটি ফরাসি সমাজেরই অংশ, যা আমাদের সবার। মুসল্লিদের জন্য মসজিদটিকে সাজানো হয়েছে, সেই সাথে আমন্ত্রণ জানানো হয়েছে শহরের সকল ধর্মপ্রাণ মুসলমানদের। সারা বছরই আলোর বর্ণিল সজ্জায় সজ্জিত থাকবে মসজিদটি। মুসল্লিরাই এই মসজিদের প্রাণ। শতবর্ষের এই আনন্দ ভাগ করে নিতে আজ আমরা তাদের আমন্ত্রণ জানিয়েছি। এটি তো কেবল প্রথম শতাব্দী। আমাদের এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি যেন আগামী শত শত বছর টিকে থাকে, আজ এই দোয়াই করি। শতবর্ষ উপলক্ষে মসজিদে এসেছিলেন প্যারিসের গির্জার প্রধান ধর্মযাজক। এছাড়াও ছিলেন শহরটির মেয়র আর ইউরোপীয় নেতারা। এ সময় পারস্পরিক ধর্মীয় শ্রদ্ধা ও সম্প্রীতি বজায় রেখে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার আশাবাদ ব্যক্ত করেন তারা। ফ্রান্সে বর্তমান ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সবচেয়ে বড় মুসলিম জনগোষ্ঠীর আবাসস্থল। দেশটির মোট জনসংখ্যার প্রায় 10% মুসলিম। মাহমুদ সাকিব, যমুনা নিউজ। তালগাছের হাতপাখা বানিয়ে চীনের সিচুয়ানে পাল্টে গেল একটি গ্রামের অর্থনৈতিক চিত্র। জিনজিন জুয়ে গ্রামের নাম পৌঁছে যাচ্ছে আন্তর্জাতিক বাজারে। বছরে 1/2 কোটির বেশি পাখা তৈরি করছেন স্থানীয়রা, যা থেকে বাৎসরিক আয় 3 কোটি ইউয়ান বা $45 লাখ। জুলাইয়ের মাঝামাঝি, গ্রীষ্মের তীব্র দাবদাহ চীনে, গরমে অতিষ্ঠ সাধারণ মানুষজন। নগরে শীতল থাকার নানা আয়োজন থাকলেও বিপাকে পড়েন গ্রামের বাসিন্দারা। ঠিক এ সময় সিচুয়ান প্রদেশের জমিগুলোয় রোপণ করা হয় তাল জাতীয় গাছ, যার গোলাকার পাতা সংগ্রহ করেন গ্রামবাসীরা। রোদে শুকিয়ে নানা কৌশলে কাটা হয় পাখার আকারে। চারপাশে সেলাই করে আটকানো হয় রঙিন কাপড়, যা আরও নান্দনিক করে তোলে এই হাত পাখাকে। পারিবারিকভাবেই অনেকে এ ব্যবসার সাথে জড়িত। কারখানায় স্তূপ আকারে রাখা হয় কাঁচা তালপাতা, যা পরে নানা ধাপ পেরিয়ে হয়ে ওঠে ঐতিহ্যবাহী ক্ষুদ্র শিল্প। ওজনে হালকা ও দেখতে সুন্দর হওয়ায় পাখাগুলো গৃহসজ্জায়ও ব্যবহৃত হয়।
এই পাখা তৈরির সবচেয়ে জটিল অংশটি হলো শুকনো পাতা আগুনে সেঁকে নেয়া, সোজা করা এবং পরে চাপ দিয়ে চ্যাপ্টা করে পাখার আকৃতি দেয়া। গ্রামবাসীর হাতে তৈরি পাখাগুলো এখন স্থানীয় কুটির শিল্পের ভিত্তি। পারিবারিক কারখানায় রয়েছে শতাধিক। প্রায় অর্ধকোটি পাখা তৈরি হয় জিনজিনজুই গ্রামে, যা থেকে আয়ের মোট পরিমাণ প্রায় $45 লাখ। এই গ্রামেই বছরে 50 লাখের বেশি তালপাখা তৈরি হয়, যা জাপান, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে। চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন বাসিন্দারা। আন্তর্জাতিক বাজারে বিজ্ঞাপন আর বিক্রির সুযোগ তৈরিতে সহযোগিতা করছে চীনের কেন্দ্রীয় সরকারও। তাতে পাখা উৎপাদনের গতি বেড়েছে কয়েক গুণ। আয়েশা রেজওয়ানা, যমুনা নিউজ। ভয়াবহ দাবানলে পড়ছে কানাডা। শত শত দাবানল থেকে আসা ধোঁয়ায় কালো হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের আকাশও। দাবানলের করালগ্রস্ত ইউরোপেরও বিভিন্ন বিস্তীর্ণ এলাকা। বৃহস্পতিবার উত্তর স্পেনের সারাগোসার দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান ফায়ার সার্ভিস কর্মীরা। এই সময় শহরটির 600 বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্পেনের উত্তরাঞ্চলীয় আরাগন অঞ্চলের ওরেসে একটি দাবানলে পড়ে গেছে 4500 হেক্টরেরও বেশি এলাকা। বুধবার থেকে অন্তত 5টি গ্রাম খালি করা হয়েছে। আগুনের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে মহাসড়ক। পাশাপাশি দ্বিতীয় স্তরে জরুরি অবস্থা ঘোষণা করেছে আরাগন আঞ্চলিক সরকার। ফ্রান্সের একটি অঞ্চলে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। টেনিস বল আকৃতির একের পর এক শিলা আছড়ে পড়েছে অঞ্চলটিতে। এই ঘটনার একাধিক ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। ঘটনাটি দক্ষিণ ফ্রান্সের আর্দেশ ডিপার্টমেন্টের ভাসলেবার নামক একটি স্থানের। প্রকাশিত একাধিক স্থানের ভিডিওতে দেখা যায় মুহুর্মুহু শিলাবৃষ্টি। এ সময় বিশাল আকৃতির এক একটি শিলাখণ্ড গাড়ি ও বাড়িঘরের উপর আছড়ে পড়তেও দেখা যায়। প্রায় 1.5 ঘন্টার মতো চলে শিলাবৃষ্টিটি। এতে অঞ্চলটির স্থাপনাগুলোতে কিছু ক্ষয়ক্ষতির তথ্যও পাওয়া গেছে। ব্যাপক বৈরী আবহাওয়ার কবলে লাতিন আমেরিকার দেশ চিলি। বৃহস্পতিবার উপকূলে আছড়ে পড়েছে শক্তিশালী জলোচ্ছ্বাস। ভারী বৃষ্টি আর প্রবল বাতাসে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে 5 লাখেরও বেশি বাসিন্দা। পরিস্থিতি মোকাবেলায় বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনে কাজ করছে কর্তৃপক্ষ। দুর্যোগের কারণে 9টি অঞ্চলের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। বায়বীয় অঞ্চলের অন্তত 80টি পরিবারকে সরানো হয়েছে নিরাপদ স্থানে। রাজধানী সান্তিয়াগো নদীপাড়ের বসতি থেকে 1,500-এর বেশি মানুষকে আগাম আশ্রয় কেন্দ্রে সরানো হয়। 10টি অঞ্চলে বহাল রয়েছে জরুরি সতর্কতা। দর্শক, যমুনা ডেস্ক পর্যন্তই। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।